গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে মাইনর অথবা ডিএসসি এডুকেশন বিষয়টি রয়েছে সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য আমি আজকে একটি ভিডিও নিয়ে আলোচনা করছি। তো তোমরা ভিডিওটি ভালো করে শুনবেন। দেখো, তোমাদের প্রথম অধ্যায় রয়েছে শিখন। শিখন থেকে আমাদের 4টা তত্ত্ব রয়েছে সিলেবাসে, থিওরি। শিখন বলতে আমরা কি বুঝি প্রথমে জানতে হবে। শিখন বলতে কোনো কিছু শেখাকে বোঝায়। আমার আচরণ ধারার পরিবর্তনকে শিখন বোঝায়। আমার পূর্ববর্তী যে আচরণ রয়েছে সেটাকে সংশোধন করাকেই বলা হয় শিখন। অর্থাৎ আমি কোনো একটা ক্ষেত্রে ভুল করেছি এবং পরবর্তী সময় সেই আচরণটাকে আমি সংশোধন করেছি, সেটাকেই আমরা বলবো শিখন। এই যে শিখন বা লার্নিং, এই শিখনের ক্ষেত্রে 4টা তত্ত্ব রয়েছে। প্রাচীন অনুবর্তন ভালো করে বুঝবে। প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, প্রচেষ্টা ও ভুল শিখন এবং অন্তর্দৃষ্টি বা গেস্টাল তত্ত্ব আমরা যেটা বলি। তাহলে শিখনের কটা তত্ত্ব? প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, অন্তর্দৃষ্টিমূলক শিখন এবং প্রচেষ্টা এবং ভুল শিখন। এই যে 4টা তত্ত্ব রয়েছে, এই 4টা তত্ত্বর মধ্যে প্রশ্ন দেখবে, একটা 6-এর প্রশ্নও থাকবে, একটা 12-র প্রশ্নও থাকবে তোমাদের। তো আমি আজকে প্রাচীন অনুবর্তনটা নিয়ে আলোচনা করার পূর্বে এই তত্ত্বগুলোর প্রবক্তা কারা বলে দিচ্ছি, তোমরা মাথায় রাখবে। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা ছিল প্যাভলভ, পয়জফলাকার ভ লব। তিনি কুকুরের ওপর পরীক্ষা করেছিলেন। সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা ছিলেন স্কিনার, তিনি একটি ইঁদুরের ওপর পরীক্ষা করেছিলেন। এবং অন্তর্দৃষ্টি তত্ত্বের প্রবক্তা ছিল থর্নডাইক, তিনি শিম্পাঞ্জি সুলতান নামে একটি শিম্পাঞ্জির ওপর পরীক্ষাটি করেছিলেন। এবং লাস্ট প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্ব যে ছিল তার প্রবক্তা ছিল থর্নডাইক, তিনি বিড়ালের ওপর একটি পরীক্ষা করেছিল। তো আজকে আমাদের প্রশ্ন হলো প্রাচীন অনুবর্তন তত্ত্ব সম্বন্ধে আলোচনা করো এবং এই শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরেও আসতে পারে যে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের পরীক্ষাটি আলোচনা করো এবং এই শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। প্রাচীন অনুবর্তন এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে মনোবিদ প্যাভলভ। প্যাভলভ দেখো কি বলেছে, যে মানুষের প্রত্যেকটা প্রতিক্রিয়ার পিছনে একটা উদ্দীপক থাকে। মানে প্রত্যেকটা উদ্দীপকের পিছনে একটা প্রতিক্রিয়া থাকবেই। আমি একটা উদ্দীপক, এর পিছনে একটা প্রতিক্রিয়া রয়েছে। বুঝাতে পারলাম? যে মানুষের প্রত্যেকটা উদ্দীপকের পিছনে একটা প্রতিক্রিয়া থাকে, যেগুলোকে তিনি নাম দিয়েছে স্বাভাবিক উদ্দীপক ও স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু অনেক সময় স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য কোনো উদ্দীপক দিয়ে প্রাণীকে প্রতিক্রিয়া করানো হয় বা প্রাণীর আচরণের পরিবর্তন করানো হয়, সেটাকেই আমরা বলি প্রাচীন অনুবর্তন। বিষয়টা একটু গোজামিল মনে হলো তোমাদের? আমি উদাহরণটা দিয়ে আরও বিষয় ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তিনি যে পরীক্ষাটি করেছিল একটি কুকুরের ওপর, এবং এই যে খাদ্যবস্তু এবং লালাক্ষরণ, এই দুটা বিষয়কে তিনি যুক্ত করেছিল। খাদ্যবস্তু কি? এটা একটা উদ্দীপক। এই খাদ্য দেখে কুকুরটির প্রতিক্রিয়া অর্থাৎ লালাক্ষরণ স্বাভাবিক একটি ঘটনা। তিনি প্রথমে বলেছিল যে প্রত্যেকটি প্রাণীর একটি প্রতিক্রিয়ার পিছনে একটা স্বাভাবিক উদ্দীপক থাকবে। স্বাভাবিক উদ্দীপক কোনটা? খাদ্যবস্তু। স্বাভাবিক প্রতিক্রিয়া কোনটা? লালাক্ষরণ। কিন্তু কি বলেছে তিনি, যে স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য কোনো উদ্দীপক দিয়ে যখন প্রাণীকে প্রতিক্রিয়া করানো হয়, সেটাই হচ্ছে প্রাচীন অনুবর্তন। স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তন করা হবে। কি পরিবর্তন? তিনি খাদ্যবস্তুর পরিবর্তে ঘণ্টাধ্বনি, রোজ ঘণ্টাধ্বনি বাজাতো, তারপর কুকুরকে খাবার দিত। একটা সময় দেখা গেল যে খাবার দেওয়ার আগে ঘণ্টাধ্বনি বাজানোর সঙ্গে সঙ্গে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, যেখানে লালাক্ষরণের সঙ্গে ঘণ্টাধ্বনির কিন্তু কোনো সম্পর্কই ছিল না। বোঝাতে পারলাম? তাহলে আমরা প্রাচীন অনুবর্তন কোনটা বলবো? যে প্রত্যেকটা স্বাভাবিক উদ্দীপকের পিছনে একটা প্রতিক্রিয়া থাকে, কিন্তু এই স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য কোনো উদ্দীপক এনে প্রাণীকে যদি প্রতিক্রিয়া করানো হয়, সেটাই হচ্ছে প্রাচীন অনুবর্তন। যেমন আমরা দেখলাম কুকুরকে খাদ্যবস্তুর পরিবর্তে ঘণ্টাধ্বনি দিয়ে লালাক্ষরণ করানো হয়েছিল। পরীক্ষাটা তিনি কি করেছিল, একটি কুকুরকে, ক্ষুধার্ত কুকুরকে খাবার দিত প্রথমে, এবং দেখা যাচ্ছে কুকুরটা খাবার দেখে লালাক্ষরণ হচ্ছে, বেশ ভালো কথা। এর কিছুদিন যাওয়ার পর তিনি কি করলো, খাবার দেওয়ার আগে ঘণ্টাধ্বনি বাজাতে শুরু করলো এবং ঘণ্টাধ্বনি বাজিয়ে খাবার দেয়। এইভাবে কিছুদিন যাওয়ার পর দেখা যাচ্ছে যে প্রাণীটিকে ঘণ্টাধ্বনি বাজানোর সঙ্গে সঙ্গে তার মুখ থেকে লালাক্ষরণ হচ্ছে, কুকুরের মুখ থেকে, অর্থাৎ আচরণের পরিবর্তন হয়েছে। তাহলে এই যে তত্ত্বটা রয়েছে, এটা আমরা শিক্ষাগত তাৎপর্য কি রয়েছে, আমাদের তো এই তত্ত্বগুলো প্রত্যেকটা শিক্ষাগত তাৎপর্য রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীর ওপর প্রয়োগ করতে হবে।
তাই না? তো শিক্ষাগত তাৎপর্যতে বলা হয়েছে এই যে তত্ত্বটা রয়েছে এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা ইতর প্রাণীদের ক্ষেত্রে প্রয়োগ করা যায় বারবার করে। যেমন বলেছে দেখো, সবার প্রথমে ভাষা শেখার ক্ষেত্রে, শিশুদের ভাষা শেখার ক্ষেত্রে আমরা প্রাচীন অনুবর্তনকে প্রয়োগ করতে পারি। ভাষা শেখা কি? একটি শিশুকে যখন আমরা কাকা, কাকি, মামা, মামি, দাদু, ঠাকুমা এগুলো শেখাই, তখনই প্রাচীন অনুবর্তনের সাহায্য নেওয়া হয়। কেন? বারবার বারবার করে তার সামনে আমরা কাকা 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 উচ্চারণ করি, এক পর্যায়ে গিয়ে সে নিজেই বলতে পারে হ্যাঁ কাকা। তাহলে আমরা ভাষা শেখার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। পাশাপাশি আর কিসের জন্য? সুশিক্ষণের ক্ষেত্রে, সুশিক্ষা, একটি বাচ্চাকে ভালো অভ্যাস শেখানোর ক্ষেত্রেও আমরা এই প্রাচীন অনুবর্তনের প্রয়োগ করতে পারি। সকালবেলা উঠে দাঁত মাজা, ঠিক আছে, সঠিক সময় পড়তে বসা, এই যে সুঅভ্যাসগুলো, এগুলো আমরা তার সামনে যখন বারবার করে করবো, আমি নিজেও যখন তার সামনে দাঁত মাজবো সে শিখবে, আমি নিজেও যখন সকালবেলা উঠবো সে শিখবে, সে অনুকরণ প্রিয়। এখন আমি যদি 10টার সময় উঠি, বাচ্চাও 10টার সময় উঠবে। তাহলে আমরা সুশিক্ষণের ক্ষেত্রেও আমরা এই তত্ত্বটাকে প্রয়োগ করতে পারি। পাশাপাশি কি বলেছে 3 নাম্বার, কুঅভ্যাস বর্জনের ক্ষেত্রে। কুঅভ্যাস মানে কি? আমাদের যে খারাপ অভ্যাসগুলো রয়েছে সেগুলো বর্জনের ক্ষেত্রেও আমরা এই প্রাচীন অনুবর্তনের সাহায্য নিতে পারি। অনেক ক্ষেত্রে কুঅভ্যাস থাকে অনেকের, যে মুখ দিয়ে নখ কাটা, ঠিক আছে, তারপরে বানান ভুল করা, এই যে কুঅভ্যাস, অনেক ধরনের খারাপ অভ্যাস রয়েছে, এগুলো ত্যাগ করার ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন আমাদের সাহায্য করে। বারবার করে যখন আমরা বানান লিখবো, একটা কঠিন বানান হয়তো প্রথমবার আমরা ভুল করেছি, সেকেন্ডবার আমরা ভুল করেছি, তৃতীয়বার অবশ্যই ভুল করবো না। বারবার বারবার করে যখন করবো আমরা, তখন আমাদের সঠিক একসময় বানান শিখতে পারবো। তাহলে আমাদের কুঅভ্যাস বর্জনের ক্ষেত্রেও দূর করে। শিখনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। শিখনের মাত্রা কি? আমরা যতটা পড়াশোনা করি তার থেকে শিখনের মাত্রা আমাদের বৃদ্ধিতে সাহায্য করে। যেমন অঙ্ক করার ক্ষেত্রে বলো, ঠিক আছে, এগুলো সূত্র, বিভিন্ন সূত্র শেখার ক্ষেত্রে, নামতা শেখার ক্ষেত্রে, ঠিক আছে, এই যে শিখনের মাত্রাটাকে বৃদ্ধি করে। আর কি করে? আমাদের মনোযোগী করে তোলে, ঠিক আছে, যে প্রাচীন অনুবর্তন আমাদের শিখনের প্রতি মনোযোগী করে তোলে। যে একজন শিক্ষক যদি ক্লাসে একটা বিষয় একবার পড়িয়ে ছেড়ে দেয়, যে প্রাচীন অনুবর্তন প্যাভলভ পড়েছিল বা শেষ, আর আলোচনা করেনি তিনি, তো সেটার থেকে তিনি যদি রোজ ক্লাসে অন্য টপিক পড়ানোর সাথে সাথে বলে যে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা ছিল প্যাভলভ, একটু সময় হলেও একজন হলেও শিখতে পারবে। তার জন্য বলেছে বারবার করে যদি আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি, সে শিখতে বাধ্য, অর্থাৎ সে মনোযোগী হতে বাধ্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রাচীন অনুবর্তন কাকে বলে, তিনি কিভাবে পরীক্ষাটা করেছিল এবং এর শিক্ষাগত তাৎপর্য কী রয়েছে। প্রাচীন অনুবর্তন বলতে এটাই বুঝিয়েছি যে প্রাণীকে আমরা জোর করে তার মধ্যে কোনো ধরনের আচরণ সৃষ্টি করার চেষ্টা করা হয়, ঠিক আছে, এবং সক্রিয়তা স্বতঃস্ফূর্তভাবে হয়ে থাকে। তোমরা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। আমরা প্রতিনিয়ত এই নতুন নতুন ভিডিও আপলোড করছি প্রত্যেকটা সাবজেক্টে ধরে ধরে, এবং বাকি যে সাবজেক্টগুলোর ভিডিও আসছে না আমরা সেগুলোরও ভিডিও নিয়ে আসবো। তার জন্য তোমাদের আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। সোশ্যাল ওয়ার্ক যাদের রয়েছে এমডিসিতে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে অন্য যে সাবজেক্টগুলো রয়েছে, কমিউনিকেশন স্কিল বেঙ্গলি বলো, ঠিক আছে, তারপরে তোমার টিচিং স্কিল, যে ধরনের অনেক সাবজেক্ট রয়েছে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।